তাতে কি হলো? ক্যাবলা জিজ্ঞেস করলো। তাতেই সব, নইলে কি ভেটকি এমন ভুল করে বিল্ডের বদলে পেঁচার গায়ে পিঁপড়ের বাসা ছেড়ে দেয়? সবই সেই বাবা কচু বনেশ্বরের লীলা। কিছুই বুঝতে পারলাম না। হাঁ করে চেয়ে রইলুম টেনিদার মুখের দিকে। আর টেনিদা খপ করে আমার মুখটা চেপে বন্ধ করে দিয়ে বললে, আরে বাবার থান থেকে বেরিয়েই দেখি সামনে নদীর ধারে দড়ি টাঙিয়ে ধোপারার জামা কাপড় শুকোতে দিয়েছে। কি ভেবে আমি সেটাকে একটা কালো প্যান্টের পকেটে গুঁজে দিয়েছিল, আর সেই প্যান্টটায় নীল রঙের একটা তাপ্পি মারা ছিল। আবার দীর্ঘশ্বাস ফেলল টেনিদা, আর মাথার ওপরে টিকটিকিটা ডেকে উঠল। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সেই গল্প যার শুরুটা হয়েছিল একটা টিকটিকির ল্যাজ দেখা নিয়ে। মোহনবাগানের খেলায় মন মেজাজ খুব খারাপ। কাটলেট চিবুতে চিবুতে টেনিদা হঠাৎ তাকালো দেওয়ালে, আর তারপরই শুরু হলো তার কচু বনেশ্বরের প্রসঙ্গ। কি এই কচু বনেশ্বর? সে কি কোনো ঠাকুর দেবতা? কচু বনেশ্বরের গল্পে টেনিদা কেমন করে এক সাংঘাতিক রহস্যের মুখোমুখি হয়েছিল, আর কেনই বা টিকটিকির ল্যাজ তার কাছে এত গুরুত্বপূর্ণ, এই সব কিছু নিয়েই আজকের গল্প। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অমর সৃষ্টি টেনিদা সিরিজের এক অনবদ্য হাসির গল্প, টিকটিকির ল্যাজ। ক্যাবলাদের বসবার ঘরে বসে রেডিওতে খেলার খবর শুনছিলাম আমরা। মোহনবাগানের খেলা। আমি, টেনিদা আর ক্যাবলা খুব মন দিয়ে শুনছিল, আর থেকে থেকে চিৎকার করছিলাম। দলের হাবুল সেন হাজির ছিল না। সে আবার ইস্ট বেঙ্গলের সাপোর্টার। মোহনবাগানের খেলায় হাবলার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু চেঁচিয়েও বেশি সুবিধে হলো না। শেষ পর্যন্ত একটা পয়েন্ট। আমাদের মন মেজাজ এমনই বিচ্ছিরি হয়ে গেল যে ক্যাবলার মায়ের নিজের হাতে তৈরি গরম গরম কাটলেটগুলো পর্যন্ত খেতে ইচ্ছে করছিল না। এই ফাঁকে টেনিদা আমার প্লেট থেকে একটা কাটলেট পাচার করলো। মনের দুঃখে আমি দেখেও দেখতে পেলুম না। কিছুক্ষণ উদাস হয়ে থেকে ক্যাবলা বললে, ধুত। আমি বললুম, টেনিদা হাড় তার শুদ্ধ চিবিয়ে কাটলেটগুলো শেষ করলো। তারপর কিছুক্ষণ খুব ভাবুকের মতো চেয়ে রইল সামনের দেয়ালের দিকে। একটা মোটা সাইজের টিকটিকি বেশ এক মনে কুপ কুপ করে পোকা খাচ্ছিল। তাকে লক্ষ্য করতে করতে টেনিদা বলল, ওই যে ওই যে। আমি জিজ্ঞাসা করলুম, ওই যে কি? মোহনবাগান। মোহনবাগান মানে? টিকটিকি মানে টিকটিকির ল্যাজ। শুনে আমি আর ক্যাবলা একসঙ্গে চেঁচিয়ে উঠল, খবরদার টেনিদা, মোহনবাগানের অপমান করো না। টেনিদা নাকটা কুঁচকে মুচকে মুখটাকে পাঁপড় ভাজার মতো করে বললে, আরে খেলে যা, বললুম কি? আর কি বুঝলো এ দুটো? এতে বোঝবার কি আছে? তুমি মোহনবাগানকে টিকটিকির ল্যাজ বলছো। চুপ কর বেলা, মিথ্যে কুর্বকের মতো বক বক করিসনি। যদি বাবা কচু বনেশ্বরের কথা জানতিস তাহলে বুঝতিস টিকটিকির কি রহস্য। এবার ক্যাবলার জিজ্ঞাসা, কচু বনেশ্বর সে আবার কি? সে এক অত্যন্ত ঘোরালো ব্যাপার, যাকে ফরাসি ভাষায় বলে পুঁদিচ্চেরি। পুঁদিচ্চেরি? পুঁদিচ্চেরি তো পন্ডিচেরি, সে তো একটা জায়গার নাম। ক্যাবলা প্রতিবাদ করল, সেট আপ, জায়গার নাম। টেনিদা দাঁত খিচিয়ে বললে, ভারী ওস্তাদ হয়ে গেছিস যে। আমি বলেছি যে পুঁদিচ্চেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক, ব্যাস। এ নিয়ে তর্ক করবি তো এক চড়ে তোর কান। আমি বললুম, কানপুরে উঠে যাবে? রাইট। টেনিদা গভীর হয়ে বললে,
এবার তাহলে বাবা কচু বনেশ্বরের কথাটা বলি। ঠাকুর দেবতার ব্যাপার, খুব ভক্তি করে শুনবি। যদি টক্ক টক্ক করছিস তাহলে। আমরা সমস্যারে বললুম, না 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 না। টেনিদা শুরু করলো। সেবারে কর্মের ছুটিতে সেজ পিসির কাছে বেড়াতে গিয়েছি, ঘুঁটে পুকুরে। খাসা জায়গা, গাছে গাছে আম জাম কাঁঠাল কলা। আমি বললুম, আহা, শুনেই যে লোভ হচ্ছে। ঘুঁটে পুকুরটা কোথায় টেনিদা? ক্যাবলা বেজার হয়ে বলে, আহ, গল্প থামিয়ে দিস নে। ঘুঁটে পুকুর কোথায় হবে আবার? নিশ্চয়ই গোবরডাঙ্গার কাছাকাছি। টেনিদা বললে, না, কোমরডাঙ্গার কাছে নয়, রানাঘাট স্টেশন থেকে 12 মাইল দূরে দিব্যি জায়গা রে। চারিদিকে বেশ শ্যামল প্রান্তর টান্তর, পাখির কাকুলি টাকুলি, কিছুরই অভাব নেই। কিন্তু তারও চাইতে বেশি আছে আম জাম কাঁঠাল কলা। খেয়ে খেয়ে আমার গা থেকে এমনই আম কাঁঠালের গন্ধ বেরুতো যে রাস্তায় আমার পেছনে পেছনে 8-10টা গরু পাতা শুকতে শুকতে হাঁটতে থাকতো। একদিন তো, কিন্তু না, গরুর গল্প আজ আর নয়, বাবা কচু বনেশ্বরের কথাই বলি। হয়েছে কি জানিস, আমি যাবার সঙ্গে সঙ্গেই ঘুঁটে পুকুর ফুটবল ক্লাব তো আমায় লুফে নিয়েছে। আমি পটলডাঙ্গার থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, একটা জাঁদরেল সেন্টার ফরওয়ার্ড। সে ওদের জানতে বাকি নেই। দুদিন ওদের সঙ্গে খেলেই বুঝতে পারল, ওদের নাম হওয়া উচিত ছিল বাতাবি নেবু স্পোর্টিং ক্লাব। মানে বাতাবি নেবু পর্যন্তই ওদের দৌড়, ফুটবলে পা ছোঁয়াতে পর্যন্ত শেখেনি। কিছুক্ষণ তালিম টালিম দিয়ে একরকম দাঁড় করানো গেল। তখন ঘুঁটে পুকুরে পাঁচু গোপাল কাপের খেলা চলছিল। বললে বিশ্বাস করবি নে, আমার তালিমের চোখে ঘুঁটে পুকুর ক্লাব 3-3টে গেঁহুর টিমকে হারিয়ে দিয়ে একেবারে ফাইনালে পৌঁছে গেল। অবশ্যই সবকটা গোল আমিই দিয়েছিলুম। ফাইনালে উঠে ল্যাটা বাঁধল। ওই দিক থেকে উঠে এসেছে চিংড়িহাটা হিরোজ, মানে এর তল্লাটে সবচেয়ে জাঁদরেল দল। তাদের খেলা আমি দেখেছি। এদের মতো আনারই নয়, এক আধটু খেলতে টেলতে জানে। সবচেয়ে মারাত্মক ওদের গোলকিপার বিল্টে ঘোষ। বল তো দূরের কথা, গোলের ভেতরে মাছি পর্যন্ত ঢুকতে গেলে কপাত করে লুকে নেয়। আরে তেমনই তাগড়াই জোয়ান। কাছে গিয়ে চার্জ ফার্জ করতে গেলে দাঁত মুখ আস্ত নিয়ে ফিরতে হবে না। স্পষ্ট বুঝতে পারলুম ঘুঁটে পুকুরের পক্ষে পাঁচু গোপাল কাপ নিতান্তই মরিচিকা। ঘুঁটে পুকুর ক্লাব চুলোই যাক, সেই জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি টেনি শর্মা, খাস পটলডাঙ্গার থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, আসল কলকাতার ছেলে। আমার নাকের সামনে দিয়ে চিংড়িহাটা ড্যাং ড্যাং করতে করতে কাপ নিয়ে যাবে, এ অপমান প্রাণ থাকতে সহ্য করা যায়? তার ওপর 1 মাস ধরে ঘুঁটে পুকুরের আম কাঁঠাল এন্তার খেয়ে চলেছি, একটা কৃতজ্ঞতাও তো আছে। কিন্তু কি করা যায়? দুপুরবেলা বসে বসে এই সব ভাবছি, এমন সময় শুনতে পেলুম সেজ পিসিমা কাকে যেন বলছেন, বসে বসে ভেবে আর কি করবে? বাবা কচু বনেশ্বরের থানে গিয়ে ধন্না দাও। কচু বনেশ্বর? ওই বিটকেল নামটা শুনেই কান খাড়া করল। সেজ পিসিমা আবার বললেন, বাবার থানে ধন্না দাও। জাগ্রত দেবতা, আমার ছেলে নিখাত পরীক্ষায় পাশ করে যাবে। গলা বাড়িয়ে দেখলুম পিসিমা দত্তগিন্নির সঙ্গে কথা কইছেন। দত্তগিন্নি বললেন, তাহলে তাই করবো দিদি। হতচ্ছাড়া ছেলে দুবার পরীক্ষায় টিকবাজি খেলে উনি বলেছেন এবারেও ফেল করলে লাঙলের জুড়ে চাষ করাবেন। দত্তগিন্নির ছেলে চাষ করুক, আমার আপত্তি নেই, কিন্তু
বাবা কচু বনেশ্বরের কথাটা কানে লেগে গেল, আর দত্তগিন্নি বেরিয়ে যেতে না যেতেই আমি পিসিমাকে পাকড়াও করলুম। বাবা কচু বনেশ্বর কে পিসিমা? শুনে পিসিমা কপালে হাত ঠেকালেন, বললেন, দারুণ জাগ্রত দেবতা রে। গায়ের পূব দিকে কচু বনের মধ্যে তার থান। পয়লা শ্রাবণ ওখানে মচ্ছর হয়। কচু সেদ্ধ, কচু ঘন্ট, কচুর ডালনা, কচুর অম্বল আর কচুর পোলাও দিয়ে তার ভোগ হয়। টেনিদার গল্প শুনতে শুনতে আমার জানতে ইচ্ছে হলো কচু পোড়াটাই বা বাদ গেল কেন। কিন্তু ঠাকুর দেবতাদের কচু পোড়া খেতে বললে নিশ্চয়ই তারা চটে যাবে, তাই ব্যাপারটা চেপে গেল। জিজ্ঞেস করলুম, কচুর পোলাও খেতে কেমন লাগে টেনিদা? টেনিদা খ্যাক করে বললে, আহ, আমি কি কচুর পোলাও খেয়েছি না কি যে বলবো? ইচ্ছে হয় পয়লা শ্রাবণ ঘুটে পুকুরে গিয়ে খেয়ে আসিস। ক্যাবলা ধৈর্য হয়ে বললে, টিক টিক করিস নে পেলা, গল্প বলতে দে। তুমি থামো তো টেনিদা, চালিয়ে যাও। টেনিদা বললে, সেজ পিসিমার ভক্তি দেখে আমারও দারুণ ভক্তি হলো। আর ভেবে দেখ, কচু সেদ্ধ, কচু ঘন্ট, কচুর অম্বল, কচুর কালিয়া, মানে এত কচু ম্যানেজ করা চাটনিখানির কথা। আমার তো কচু দেখলেই গলা কুটকুট করে। কচু ভোগের বহর দিকে মনে হলো দেবতাটি তবে তো সামান্যই নয়। জিজ্ঞেস করলুম, বাবা কচু বনেশ্বরের কাছে ধর্ণা দিয়ে ফুটবল ম্যাচ জেতা যায় পিসিমা? পিসিমা বললেন, ফুটবল ম্যাচ বলছিস কি? বাবার অসাধ্য কাজ নেই। এই তো ওর বাড়ির মেন্টির মাথায় এমন উকুন হলো যে 3বার ন্যাড়া করে দিয়েও উকুন যায় না। কত মারা হলো, কত কবিরাজি তেল, উকুন যে কে সেই। শেষে মেন্টির মা কচু বনেশ্বরের থানে ধন্না দিয়ে 8 ঘন্টা চুপ করে পড়ে থেকেছে। ব্যাস, হাতে টুপ করে কিসের একটা শিকড় পড়লো। সেই শিকড় বেটে লাগিয়ে দিতেই একদিন উকুন ঝাড়ে বংশে সাপ। আর মেন্টির যা চুল গজালো, সে যদি দেখতিস, একেবারে হাঁটু পর্যন্ত। আমি তরাক করে লাফিয়ে উঠলুম, বলুম, বাবার থান কোন দিকে পিসিমা? ওই তো সোজা পূব দিকে বরাবর, একেবারে নদীর ধারেই। কচুবনের ভেতরে বাবার থান। অনেক দূর থেকেই তো দেখা যায়। তুই সেখানে ধন্না দিতে যাবি নাকি রে? তোর আবার কি হলো? কিচ্ছু হয়নি বলে সোজা পিসিমার সামনে থেকে চলে এলুম। মনে মনে ঠিক করলুম কাউকে জানতে দেয়া নয়। চুপি চুপি একাই গিয়ে ঘন্টাখানেক ধর্ণা দেব। একটা শেকড় টেকড় যদি পেয়ে যাই, বেটে খেয়ে নেব। তারপর কালকের খেলায় আমাকে আর পায় কে? ওই ডাক সাইডে বিলটে ঘোষের হাতের তলা দিয়ে 3-3খানা গোল ঢুকিয়ে দেবো। একটু পরেই রামায়ণ খুলে সুর করে শূর্পণখার নসাচ্ছেদন পড়তে পড়তে পিসিমা যেই ঘুমিয়ে পড়েছে, আমি সোজা একেবারে কচু বনেশ্বরের খোঁজে বেরিয়ে পড়লুম। বেশি হাঁটতে হলো না। আমবাগানের ভেতর দিয়ে সিকি মাইলটা যেতেই দেখি সামনে একটা মজা নদী, আর তার পাশেই কচুর জঙ্গল। সে কি জঙ্গল! দুনিয়া শুদ্ধ সব লোককে কচু ঘণ্ট খাইয়ে দেওয়া যায়। কচু পোড়া খাওয়ানো শক্ত নয়, এমন বন সেখানে। আর তারই মাঝখানে একটা ছোট্ট মন্দিরের মতো। বুঝলুম, ওইটাই হচ্ছে বাবার থান। বন ঠেলে তো মন্দির পৌঁছানো গেল। কচুর রসে গা একটু চিরবির করছিল, কিন্তু ওটুকু কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? গিয়ে দেখি মন্দিরের মূর্তি টুর্তি নেই, একটা বেদি, তার ওপর গোটা কয়েক রং চটা নয়া পয়সা, কিছু চাল আর একরাশ কচুর ফুল শুকিয়ে রয়েছে। ষষ্ঠাঙ্গে প্রণাম করে মন্দিরের বারান্দায় ধর্ণা দিল।
চোখ বুজিয়ে লম্বা হয়ে শুয়ে আছি, হাত দুটো মেলেই রেখেছি। কোন হাতে টুপ করে বাবার দান পড়বে বলা যায় না তো। পড়ে আছি তো আছি, একরাশ মশা এসে পিন পিন করে কামড়াচ্ছে। কানের কাছে গোটা দুই কুপড়ে পোকা ঘুরঘুর করছে। কচু লেগে হাত পা কুটকুট করছে, কিন্তু মশা তাড়াচ্ছি না, গা চুলকোচ্ছি না, খালি দাঁত মুখ সিঁটিয়ে প্রাণপণে প্রার্থনা করছি, দোয়াই বাবা কুচু বনেশ্বর, একটা শেকড় টেকড় চটপট ফেলে দাও, চিংড়ি হাটার বিলটে গোশকে ঠান্ডা করে দিই। বেশি দেরি করো না বাবা, গা হাত ভীষণ চুল করছে, আর দারুণ মশা। আর তাছাড়া দেখে দেখে বনের ভিতরে কি আরো খ্যাক খ্যাক করে ডাকছে। যদি পাগলা শিয়াল হয় তাহলে এক কামড়েই মারা যাবো। দোয়াই বাবা, দেরি করো না, যা দেবার দিয়ে দাও। কই কচু বনেশ্বর। যেই বলেছি অমনি বাঁ দিকে যেন টপাস করে পড়ল। ইউরেকা বলে যেই লাফিয়ে উঠেছি, দেখি শেকড়ের মতোই কি একটা পড়েছে বটে, কিন্তু এ কি, শেকড়টা তুরুম তুরুম করে অল্প অল্প লাফাচ্ছে যে। মন্তব্য তো জ্যান্ত শেকড় নাকি। আর তক্ষুনি মাথার ওপর ট্যাক ট্যাক টিকিস করে আওয়াজ হলো। দেখি দুটো টিকটিকি দেওয়ালের গায়ে লড়াই করছে। তাদের একটা লেজ নেই, মানে মারামারিতে খসে পড়েছে। রহস্য বের হয়ে গেল সঙ্গে সঙ্গেই। তাহলে আমার হাতে শেকড় পড়েনি, পড়েছে টিকটিকির কাটা লেজ। টিপে দেখলাম রবারের মতো, আর অল্প অল্প নড়ছে। তখন দুর্বুদ্ধি হলে যা হয়। ভীষণ রাগ হয়ে গেল আমার। মনে হলো বাবা কচু বনেশ্বর আমায় ঠাট্টা করলে। এতক্ষণে গায়ের কুটকুটুনি আর মশার কামড় সহ্য করে শেষে কিনা টিকটিকি লেজ, গো গো করে উঠে পড়ল। তক্ষুনি আবার সেই শিয়ালটা খ্যাক খ্যাক করে ডেকে উঠল। মনে হলো এখানে থাকাটা ঠিক নয়। মন্দির থেকে নেমে কচুবন ভেঙে সোজা বাড়ি চলে এল। আধসের সর্ষের তেল মেখে 1 ঘন্টা পরে পায়ের জ্বালুনি খানিকটা কমল। টেনিদা এই পর্যন্ত বলতে আমি আর ধৈর্য রাখতে পারলুম না। ফস করে জিজ্ঞাসা করলুম, সেই টিকটিকির ল্যাজটা কি হলো? ফের যদি কথা বলবি তাহলে দেয়ালে টিকটিকটা পেরে তোর মুখে পুড়ে দেবো। বলে টেনিদা আমার দিকে বজ্রদৃষ্টিতে তাকালো। ক্যাবলা বললে, ছেড়ে দাও ওর কথা, তুমি বলো। বলবার আর কি আছে। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। ভুল যা হয়ে গেল তার শাস্তি পেলুম পরের দিনই। স্কুলের মাঠে পাঁচগোপাল কাপের ফাইনাল ম্যাচ। ঘুঁটেপুকুর ক্লাবকে বলেছি প্রাণ দিয়েও কাপ জিততে হবে। আর সত্যি কথা বলতে কি, পাতাবিনেবু স্পোর্টিং ক্লাব সত্যি ভালো খেলছে। এমনকি আমরা হয়তো 2-1টা গোল দিয়ে ফেলতে পারতুম, যদি ওই দুরন্ত দুর্দর্শ বিল্টে ঘোষটা না থাকতো। আমাদের গোলকিপার পেঁচাও খুব ভালো খেলেছে, 2-2বার সেভ করলে দেখবার মতো। হাফ টাইম পর্যন্ত ড্র, কিন্তু বুঝতে পারছিলুম ঘুঁটেপুকুরের দম ফুরিয়ে আসছে। পরের 25 মিনিট ঠেকিয়ে রাখা শক্ত হবে। হাফ টাইম হওয়ার আগেই আমি একটা মতলব এঁটে ফেললুম। মাঠের ধারে বাদাম গাছ থেকে হাওয়ায় পাতা উড়ে উড়ে পড়ছিল। তাই দেখে প্ল্যানটা এলো। মানে মতলবটা মন্দ নয়, কিন্তু জানিস তো মরি ওরি পারি যে কৌশলে। হাফ টাইম হতেই সেজ পিসিমার বাড়ি রাখাল ভেটকির কানে কানে আমি একটা পরামর্শ দিল। ভেটকিটা দেখতে বোকাশোকা হলেও বেশ কাজের ছেলে। শুনেই একগাল হেসে সে দৌড় মারল। আবার খেলা আরম্ভ হলো।
হাওয়ায় বাদামের পাতা উড়ে আসছে। আমি আর চোখে তা দেখছি আর ভাবছি ভেটকি কখন আসে। এর মধ্যে চিংড়িহাটা আমাদের দারুণ চেপে ধরেছে। জান কবুল করে বাঁচাচ্ছে পেঁচা। আমিও ফাঁক পেলে ওদের গোলে হানা দিচ্ছি, কিন্তু বিলটে ঘোষটা যেন পাঁচিল হয়ে গোল আটকাচ্ছে। আমি শুধু ভাবছি ভেটকি গেল কোথায়। অনেক দূর থেকে একটা বল গড়াতে গড়াতে আমাদের গোলের দিকে চলছিল। একটা করে আঙুল আলতো করে ছুঁয়েও তাকে ঠেকানো যায়, কিন্তু এ কি ব্যাপার! হঠাৎ পেঁচা হালদার দারুণ চিৎকার ছেড়ে শূন্যে লাফিয়ে উঠল, প্রাণপণে পা চুলকোতে লাগলো, আর সেই ফাঁকে সোজা শুধু পেঁচা হালদার ফুল ব্যাগ কুচো মিত্তির লাফাতে লাফাতে সেই যে বেরিয়ে গেল আর ফিরলই না। পেঁচার সামনে পা চুলকোতে লাগলো, আর পরপর আরো 4টে গোল, মানে ফাঁকা মাঠেই গোল দিয়ে দিল বলা যায়। হয়েছিল কি জানিস? ভেটকিটাকে বলেছিলুম গাছ থেকে একটা লাল পিঁপড়ের বাসা ছিঁড়ে এনে পুরো পাতার সঙ্গে ওদের গোলের দিকে ছেড়ে দিতে, তাহলেই বিলটে ঘোষ একেবারে ঠান্ডা। ভেটকি দৌড়ে গেছে, বাসাও এনেছে, কিন্তু ওটা এমন বেল দিচ্ছে, হাফ টাইমে যে সাইড বদল হয় সে আর খেয়ালই করেনি। একেবারে পেঁচা হালদারের গাই ছেড়ে দিয়েছে। যখন টের পেয়েছে তখন আর একটা দীর্ঘশ্বাস ফেলে টেনিদা থামল। কিন্তু কচু বনেশ্বরের টিকটিকে ল্যাজ? আমি আবার কৌতূহল প্রকাশ করলাম। আরে আসল দুঃখ তো সেখানেই। চিংড়িহাটা যখন কাপ নিয়ে চলে গেল, তখন পরিষ্কার দেখলুম ওদের ক্যাপ্টেন বিলটে ঘোষের কালো প্যান্টে একটা নীল তাপ্পি মারা। তাতে কি হলো? ক্যাবলা জিজ্ঞেস করল। তাতেই সব, নইলে কি ভেটকি এমন ভুল করে বিল্ডের বদলে পেঁচার গায়ে পিঁপড়ের বাসা ছেড়ে দেয়? সবই সেই বাবা কচু বনেশ্বরের লীলা। কিছুই বুঝতে পারলাম না। হাঁ করে চেয়ে রইলুম টেনিদার মুখের দিকে, আর টেনিদা খপ করে আমার মুখটা চেপে বন্ধ করে দিয়ে বললে, আরে বাবার থান থেকে বেরিয়েই দেখি সামনে নদীর ধারে দড়ি টাঙিয়ে ধোপারার জামা কাপড় শুকোতে দিয়েছে। হাতের টিকটিকি ল্যাজটা তখনও ছিল। কি ভেবে আমি সেটাকে একটা কালো প্যান্টের পকেটে গুঁজে দিয়েছিল, আর সেই প্যান্টটায় নীল রঙের একটা তাপ্পি মারা ছিল। আবার দীর্ঘশ্বাস ফেলল টেনিদা, আর মাথার ওপরে টিকটিকিটা ডেকে উঠল, টিকিস টিকিস টিক টিক। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে আসি।